স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে পড়ছো, তো তোমাদের মধ্যে অনেকেই লজিকগুলো একটু তোমরা করে দিতে বলেছিলে, ইয়ারের যে লজিকগুলো। তো আমি চেষ্টা করেও সময় করে উঠতে পারিনি যদিও। তো আজকে আমি একটু তোমাদের 2021-এর যে কোশ্চেন পেপারটা, সেই কোশ্চেন পেপারটা আমি একটু সলভ করে দিয়েছি। তো সময় তো এখন বিশেষ নেই, তাই আমি মোটামুটি এগুলো আগেই লিখে নিয়েছি, তোমাদের শুধু একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে করেছি। আর আরেকটা কথা হচ্ছে, কোশ্চেন পেপারে তোমাদের দেখবে নিরপেক্ষ বা অনপেক্ষ বচনে রূপান্তরিত করো, এরকম একটা কোশ্চেন আছে। তো সেটা আমি করছি না এখানে। তো সেটা আমি একটা ভিডিও বহুদিন আগে করেছিলাম, তো সেটা আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। ওখানে যেরকমভাবে করা আছে তোমরা আশা করি ওখান থেকে মোটামুটি কমন পেয়ে যাবে। এবার দেখো, ফার্স্ট আমি যেটা করেছি, তোমরা দেখবে 2021-এর যে কোশ্চেন পেপারটা, সেখানে চারের খতে রয়েছে বুলীয় লিপিতে এবং ভেনচিত্রে উপস্থাপন করো। তো এখানে অতে রয়েছে সব মানুষ এবং কেবল মানুষই বুদ্ধিমান। তো এখানে দেখো আমাদের দুটো কিন্তু সেন্টেন্স রয়েছে, একটা হচ্ছে সকল মানুষ বুদ্ধিমান, আরেকটা সেন্টেন্স হচ্ছে কেবল মানুষই বুদ্ধিমান। কারণ এখানে দেখা যাচ্ছে আমাদের উদ্দেশ্য পদ দুটো, ঠিক আছে, মানুষ, আর বিধেয় পদ হচ্ছে একটা। তো আমরা কি করব, এই যে আমরা এলএফ করলাম, অর্থাৎ লজিক্যালি ফর্ম করলাম, সেখানে আমরা দুটো সেন্টেন্স করে নেব। কি করলাম, সকল মানুষ হয় বুদ্ধিমান, এ বচন। আর আরেকটা সেন্টেন্স করলাম, যেহেতু কেবল আছে, উদ্দেশ্যের আগে যদি কেবল থাকে বা কোনো বাক্যের শুরুতে যদি কেবল থাকে, তোমরা নিশ্চয়ই জানো যে তাহলে আমাদের সাবজেক্ট প্রেডিকেট জায়গা পরিবর্তন করে। তার জন্য পরের যে বাক্যটা বা বচনটা যেটা করেছি সেটা হচ্ছে সকল বুদ্ধিমান ব্যক্তি হয় মানুষ। বুদ্ধিমান আগে চলে গেল আর মানুষ পরে চলে আসলো। তো এবার আমরা মানুষ আর বুদ্ধিমানকে সাংকেতিক চিহ্নের প্রকাশিত করলাম, অর্থাৎ ধরলাম মানুষ ইকুয়াল টু এস এবং বুদ্ধিমান ইকুয়াল টু পি। তো এবার বুলীয় লিপিতে আমাদের প্রকাশ করতে বলেছে, এর বুলীয় লিপি কী হয়, তাহলে মানুষ যদি এস হয়, এটা হচ্ছে মানুষ আর এটা হচ্ছে বুদ্ধিমান, তাহলে এসপি এর ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, এর ফর্মুলা হচ্ছে এসপি বার ইকুয়াল টু 0। তো বুলীয় লিপি আমি বসালাম। এবার নেক্সট যেটা রয়েছে সেন্টেন্স, সকল বুদ্ধিমান ব্যক্তি হয় মানুষ। তো এখানে বুদ্ধিমান যেহেতু আগে, তাহলে আমাদের পি চলে যাবে আগে। তার জন্য এখানে আমি কি করলাম, বচনটা আমার এ রয়েছে, সেমই হবে পি এস বার ইকুয়াল টু 0। এবার আমি ভেনচিত্রে প্রকাশ করছি, যেহেতু আমার দুটো সেন্টেন্স রয়েছে এবং দুটো পদ রয়েছে, তার জন্য আমি দুটো সার্কেল করলাম। তো দুটো সার্কেল হচ্ছে, একটা এস এবং আরেকটা হলো পি। তো এটা আমি একেই রেখেছিলাম, এবার আমি তোমাদের সামনে একে দেখাচ্ছি এটা কিভাবে করতে হবে। তাহলে এবার আমরা চিহ্নিত করব এস পি বার ইকুয়াল টু 0। এটার অর্থ হচ্ছে এস ইকুয়াল টু 0। তাহলে এসে আমরা কি করব, আমরা পিকে বাদ দিয়ে এসে শেড দেব। তাহলে এখানে দেখো আমাদের প্রথমেই দেখে নিতে হবে কমন অংশ কোনটা। এস আর পি এর কমন অংশ হচ্ছে ঠিক এই যে মাঝখানের যে অংশটা রয়েছে, এটা হচ্ছে এসপি এর কমন অংশ। আর এস এর নিজস্ব জায়গা হচ্ছে এইটুকু হচ্ছে এস এর নিজস্ব জায়গা, আর পি এর নিজস্ব জায়গা হচ্ছে এইটুকু, ঠিক আছে। তাহলে দেখো এস পি বার ইকুয়াল টু 0 বলতে কী বোঝাচ্ছে, আমাদের এস এর মধ্যে শেড পড়ছে। তোমরা আশা করি এগুলো জানো, সবাই শিখেছেও, হয়তো কোনো অসুবিধা নেই, করতে পারবে। তো এসে আমি শেড দিয়ে দিলাম, এস পি এর কমন অংশে গেল না, শুধু এসে শেডটা পড়লো। এবারে দেখো পরেরটা কি বলেছে, পি এস বার ঠিক উল্টোটা বলেছে, পি এস বার ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের এসকে বাদ দিয়ে অবশ্যই পিতে শেড পড়বে, তাহলে আমি পিতে শেড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে তোমরা করবে। এবার আমি আসছি নেক্সট যেটা রয়েছে, নাম্বার আতে যেটা রয়েছে। দেখো আতে যেটা দেওয়া হয়েছে সেটা একটু তোমাদের ঠিক মতন বুঝতে হবে। এটা কিন্তু সাধারণ বচন নয়। ডেভিড হিউম একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। তোমরা সবাই জানো এটা একটা বিশেষ বচন, তাই তো? কিন্তু বিশেষ বচন হলেও এটাকে কিন্তু আমাদের বুলীয় লিপি অনুযায়ী বিশেষ বচন বলা হয় না। এতদিন পর্যন্ত তোমরা যেটা করেছো, অর্থাৎ এই ধরনের বচনকে নির্দিষ্ট করে কাউকে বোঝালে সেটাকে আমরা সাধারণত
বিশেষ বচন হিসেবে চিহ্নিত করি। অর্থাৎ এই যে চিহ্নিত করি এটা হচ্ছে অ্যারিস্টটলীয় মতে আমরা চিহ্নিত করি, বা এটাকে বলা হয় সামান্য বচন, যেহেতু এর সাথে সদর্থক চিহ্ন থাকে। হন, ডেভিড হিউম একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। ঠিক আছে, তো বুলীয় মতে এই যে বাক্যটা বা সেন্টেন্সটা রয়েছে এটাকে সামান্যও বলা হয় না, আবার বিশেষও বলা হয় না। বুলীয় মতে বলা হয় একটি নির্দিষ্ট সদর্থক বচন হিসেবে চিহ্নিত করা হয় এই বাক্যটাকে। তাহলে দেখো, যখন আমি লজিক্যালি ফর্ম করব এটাকে কিন্তু আমাদের দুটো বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে নির্দিষ্ট সদর্থক হচ্ছে যখন, তখন আমাদের এখানে একটা সদর্থক তো অবশ্যই হবে। এই যে এও সদর্থক, আইও সদর্থক। একটা বচন হবে এ, আরেকটা বচন হবে আই। তাহলে আমরা কি করব, আয়ের রূপ কি? এর রূপ হচ্ছে সকল ব্যক্তি যারা ডেভিড হিউমের সাথে তাদাত্ম্যযুক্ত হন, অভিজ্ঞতাবাদী দার্শনিক। ঠিক আছে, তাহলে এ হলো। আর বিশেষ বচনটা কি হলো? কোনো কোনো ব্যক্তি যারা ডেভিড হিউমের সাথে তাদাত্ম্যযুক্ত হন, অভিজ্ঞতাবাদী দার্শনিক, আই। তাহলে আমাদের যখন আমরা ভেনচিত্রটা করব তখন আমরা কিভাবে করব দেখে নাও। তাহলে এখানেও আমি ধরে নিলাম ডেভিড হিউম ইকুয়াল টু এস আর অভিজ্ঞতাবাদী দার্শনিক ইকুয়াল টু পি। বুলীয় লিপি প্রকাশ করলাম এস পি বার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, প্রথম যেটা রয়েছে এর বুলীয় লিপি, আর পরেরটা রয়েছে আই। আই এর বুলীয় লিপি হলো এস পি নট ইকুয়াল টু 0। তো ছবিটা আমি এখানে আগেই এঁকে নিয়েছি, এবার আমি চিহ্নিত করছি। এস পি বার ইজ ইকুয়াল টু 0 এরকম আমরা আগেও করলাম। তো এখানে এসের মধ্যে শেডটা পড়ছে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট যেটা রয়েছে এসপি নট ইজ ইকুয়াল টু 0। তার মানে কি? এসপি এর কমন অংশ, এসপি এর কমন অংশ কোনটা? এটা, এস আর পি। এখানে এস এরও অংশ রয়েছে, পি এরও অংশ রয়েছে, নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের কি হবে? এই জায়গাটাতে ক্রস পড়ে যাবে। এইভাবে তোমাদের করতে হবে। আবার দেখো, তোমাদের এই যে 21-এ এসেছে ডেভিড হিউম একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, আবার এটাকে কিন্তু তোমাদের নঅর্থক বচন হিসেবেও দিতে পারে। যেমন ডেভিড হিউম নন একজন বুদ্ধিবাদী দার্শনিক। তখন তোমরা কি করবে? তখন তোমরা এই যে বাক্যটা রয়েছে এই বাক্যটাকে ঠিক এইভাবেই দুটো বচনে রূপান্তরিত করবে, এবং সেই দুটো বচনের মধ্যে প্রথমটা হবে ই এবং পরেরটা হবে ও। এবারে ই এর রূপ যেটা হবে বুলীয় লিপিতে সেটা বসাবে, এবং আই এর রূপ যেটা হবে সেটা বসাবে, বসিয়ে তোমরা চিহ্নিত করবে। আচ্ছা, এবার আসছি চারের গতে। চারের গতে রয়েছে ভেনচিত্র। ঠিক আছে, ভেনচিত্রে রূপান্তরিত করো। তো এখানে নাম্বার অতে রয়েছে ভালো লোক ছাড়া কেউ ঈর্ষার যোগ্য নয়, যারা প্রকৃত জ্ঞানী তারা ভালো লোক, সুতরাং যারা প্রকৃত জ্ঞানী তারাই ঈর্ষার যোগ্য। তো এখানে আমাদের সিদ্ধান্ত কোনটা হবে নিশ্চয়ই তোমরা জানো। সুতরাং তারপরের বাক্যটা আমাদের সিদ্ধান্ত হবে যারা প্রকৃত জ্ঞানী তারাই ঈর্ষার যোগ্য। তো এখানে আমি সিদ্ধান্ত করেছি সকল প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় ঈর্ষার যোগ্য, এই বচন। আচ্ছা, এবার যেহেতু ঈর্ষার যোগ্য আমাদের পি অর্থাৎ সাধ্যপদ, তাহলে ঈর্ষার যোগ্য আর কোথায় রয়েছে? এখানে রয়েছে, ভালো লোক ছাড়া কেউ ঈর্ষার যোগ্য নয়। তাহলে এই সেন্টেন্সটাকে আমাদের কিভাবে আমরা করব? এই সেন্টেন্সটার লজিক্যাল ফর্ম দেখো। তো এখানে ছাড়া আর নয় রয়েছে। যখন কোনো বাক্যে ছাড়া কিংবা ব্যতীত দুটো শব্দের অর্থ একই, ছাড়াও যা ব্যতীতও তাই, তার সাথে যদি নয় থাকে বা নঅর্থক চিহ্ন থাকে, তখন সেই বাক্যটিকে সবসময় কেবলমাত্রের নিয়ম অনুযায়ী করতে হবে। যেমন কেবলমাত্র থাকলে আমরা কি করি? এই বচনে রূপান্তরিত করি এবং উদ্দেশ্য বিধেয়র স্থান পরিবর্তন করাই। এখানেও ঠিক তেমনই হবে, অর্থাৎ ভালো লোক চলে যাবে পরে আর ঈর্ষার যোগ্য চলে আসবে আগে। তাই এখানে আমি প্রধান আশ্রয় বাক্য করেছি সকল ঈর্ষার যোগ্য ব্যক্তি হয় ভালো লোক, এই বচন। এবার পরবর্তী যে সেন্টেন্সটা রয়েছে যারা প্রকৃত জ্ঞানী তারা ভালো লোক, এটা তো সিম্পল সেন্টেন্স বসিয়ে দিয়েছি অপ্রধান আশ্রয় বাক্যে সকল প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় ভালো লোক। এবার আমরা কি করব? ধরে নেব, ধরি প্রকৃত জ্ঞানী হলো এস, ঈর্ষার যোগ্য হলো পি এবং ভালো লোক হলো এন। এবার বুলীয় লিপিতে প্রকাশ করব এই যে বাক্যগুলিকে। দেখো, প্রথমটা রয়েছে আমাদের এ বচন, তাহলে আমাদের ঈর্ষার যোগ্য ব্যক্তি তো পি,
তাই তো? পি রয়েছে আর এখানে ভালো লোক এম রয়েছে, ঠিক আছে? প্রকৃত জ্ঞানী ব্যক্তি এস এম, জ্ঞানী ব্যক্তি এস, আর এটা হচ্ছে পি, ঈর্ষার যুগ। তাহলে আমাদের এইভাবে করতে হবে। পি এম, যেহেতু এখানে পি এম রয়েছে, পি এমকে আমরা এই বচনের ফর্মুলায় নিয়ে যাব। পি এম বার, যখন আমরা এসপি দিয়ে করেছি, একটু আগেই করেছি, তো এসপি বার ইকুয়াল টু 0 হয়েছে। এখানে যেহেতু পি আর এম আছে, তার জন্য পি এম বার ইকুয়াল টু 0 হলো। এবার নেক্সট যেটা রয়েছে অপ্রধান আশ্রয় বাক্য, সেটাও কিন্তু এ বচনই রয়েছে। এ বচনে দেখো জ্ঞানী ব্যক্তি এস আর ভালো লোক হচ্ছে এম। তাহলে এখানে এস এম বার ইকুয়াল টু 0, আর সিদ্ধান্ত হচ্ছে এসপি বার ইকুয়াল টু 0। তো আমাদের এখানে যেহেতু 3টে বচন রয়েছে, তার জন্য আমাদের 3টে সার্কেল করতে হলো। তো এবার আমরা এটাকে ভেনচিত্রে প্রকাশ করছি। দেখো কিভাবে করছি। প্রথমে রয়েছে পি এম বার ইকুয়াল টু 0, তাহলে এখানে আমাদের কিন্তু সম্পর্কটা শুধু রয়েছে পি এম এর মধ্যে। যখন আমরা পি এম এর সম্পর্ক বের করব, তখন কিন্তু আমরা ভাবব এস যে বৃত্তটি রয়েছে সেটি এখানে নেই। তাহলে পি এম কোথায়, কিভাবে রয়েছে? পি এর অংশ হচ্ছে ঠিক এখান থেকে শুরু করে এতটুকু। এখানে যে এস ঢুকে পড়েছে সেটা কিন্তু আমরা ভাববো না। পি এর অংশ হচ্ছে এই এতটুকু, ঠিক আছে? এম এর অংশ হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু, আর পি আর এম এর কমন অংশ হচ্ছে এই এতটুকু, ঠিক আছে? তাহলে পি এম বার, পিতে পি ইকুয়াল টু 0, তাহলে পিতে সেট পড়ছে এমকে বাদ দিয়ে। কমন অংশ তো বাদ পড়বেই, সেট পড়ে গেল। নেক্সট যেটা রয়েছে অপ্রধান আশ্রয় বাক্য এস এম বার ইকুয়াল টু 0, তাহলে এখানে আমরা যখন দেখছি এস আর এম রয়েছে, তখন ভাববো পি এখানে নেই। তাহলে এস আর এম এর যখন রিলেশন আমরা বের করছি, এদের কমন অংশ কি? এটা আগে বুঝে নেব, তাহলে আমাদের বের করতে কোনো অসুবিধা হবে না। এবার এস কি? এস এখান থেকে শুরু করে কত পর্যন্ত এস এসছে, এই ঠিক এতটুকু হচ্ছে এস এর পার্সোনাল জায়গা। আর এম এর পার্সোনাল জায়গা হচ্ছে এখান থেকে শুরু করে এই এতটুকু, ঠিক আছে? তাহলে আমাদের কি বলেছে? এস এম বার ইকুয়াল টু 0, তাহলে এস এর মধ্যে সেটটা পড়ছে এমকে বাদ দিয়ে। তাহলে সেটটা আমি ঠিক অপোজিটভাবে দিলাম, এমকে বাদ দিয়ে এবং তাদের কমন অংশকে বাদ দিয়ে আমি এস এর মধ্যে পুরোটাই সেট দিয়ে দিলাম। হয়ে গেল। এবারে আমার সিদ্ধান্ত কি আছে? সিদ্ধান্ত হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0, অর্থাৎ এস ইকুয়াল টু 0। তাহলে এস এর মধ্যে পুরোটাই আমাদের সেট চাওয়া হয়েছে। তো নিশ্চয়ই জানো তোমরা যে ভেনচিত্র আঁকার সময় সবসময় আমাদের আশ্রয় বাক্যকে অঙ্কিত করতে হয়, সিদ্ধান্ত আমরা অঙ্কিত করি না। আশ্রয় বাক্য অঙ্কিত হওয়ার পর আমরা দেখি যে সিদ্ধান্তকে অঙ্কিত করলে যেটা আসার কথা সেটা যদি অলরেডি চলে আসে আশ্রয় বাক্য অঙ্কিত করার পর, তাহলে মূর্তিটি বৈধ হয়, আর যদি না আসে তাহলে মূর্তিটি অবৈধ হয়। তো এখানে দেখো আমাদের এস এর মধ্যে সেট চাওয়া হয়েছে, কিন্তু আর এস আর পি এর রিলেশান রয়েছে, তাহলে এস আর পি এর কমন অংশ তো এটা, তাহলে এস এর মধ্যে সেট পড়লে এতটুকু অংশের সেট রয়েছে, কিন্তু এই যে এইটুকু জায়গা কিন্তু সেট পড়েনি। তাহলে তো আমাদের সিদ্ধান্ত আমরা পেলাম না, তার জন্য ভেনচিত্র আকারে মূর্তিটি কী হলো? অবৈধ হলো। এবং আমরা শেষে কি লিখব? ভেনচিত্রাকারে মূর্তিটি অবৈধ, ঠিক আছে? আর লিখছি না, তাহলে সময়টা অনেকটা চলে যাবে, শুনে নাও। তারপরে কি লিখব? যেহেতু আশ্রয় বাক্য অঙ্কিত হওয়ার পর সিদ্ধান্তের অঙ্কিত রূপ পাওয়া যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। এবার দেখো নাম্বার আয় কি রয়েছে? যে সকল ব্যক্তি বারবার নেশাগ্রস্ত হয়ে পড়ে তারা অনির্ভরযোগ্য। সুতরাং যারা নির্ভরযোগ্য ব্যক্তি তারা অমদ্যপায়ী, যেহেতু সব মদ্যপায়ী বারবার নেশাগ্রস্ত হয়ে পড়ে। তো দেখো এখানে যেটা রয়েছে এই ধরনের কিন্তু তোমাদের খুব আসে, অনেকেই এটা হয়তো পারো না, কারণ দেখা যাচ্ছে দেখো নির্ভরযোগ্য, এই যে এখানে একটা শব্দ রয়েছে, ঠিক তার অপোজিট অনির্ভরযোগ্য রয়েছে বা বিরুদ্ধ পদ বসানো রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? কিভাবে আমরা এটাকে সাজাবো?
সাজাতে গেলে তো আমাদের ঠিকঠাকভাবে করতে হবে, না হলে তো চারিপদ ঘটিত দোষ হয়ে যাবে। কিন্তু ভিন চিত্রে কখনোই চারিপদ ঘটিত দোষ আসে না। তো দেখো আমি কিভাবে করছি। সুতরাংয়ের পরের সেন্টেন্স অবশ্যই সিদ্ধান্ত হবে যারা নির্ভরযোগ্য ব্যক্তি তারা অমদ্যপায়ী। এই যে অমদ্যপায়ী রয়েছে এখানে, আর দেখো এই যে এখানে রয়েছে মদ্যপায়ী, তাহলে দুটো অপোজিট হয়ে গেল। তাহলে যে কোনো একটাকে আমার চেঞ্জ করে আরেকটার মতো নিয়ে আসতে হবে। এবং আমি কি কোনটাকে চেঞ্জ করব? এই যে সিদ্ধান্তের অমদ্যপায়ীকে চেঞ্জ করে আমি এই যে মদ্যপায়ী এর মতন করে নেব। কেন করছি? আমি এটাকেও তো চেঞ্জ করতে পারতাম, এটাকে চেঞ্জ করে আমি অমদ্যপায়ী করতাম, কিন্তু কেন করছি না? যেহেতু এটা উদ্দেশ্য পদের জায়গায় রয়েছে। কারণ উদ্দেশ্য পদের জায়গায় থাকলে আমরা কখনো বিরুদ্ধ পদ বসাতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে? এটাকে আবার বিধেয়র জায়গায় নিয়ে যেতে হবে, অর্থাৎ আবর্তন করতে হবে, তারপরে বিবর্তন করব। তাহলে আমি অত ঝামেলায় যাব না। যেটাকে করলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে বা সহজে হয়ে যাবে আমরা সেটাই করব। যেমন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বিধেয়র জায়গাতে অমদ্যপায়ী রয়েছে, তাহলে আমরা এটাকে শুধুমাত্র বিবর্তনের মাধ্যমে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে এটার মতন নিয়ে আসি, মদ্যপায়ী করে নিই। তাহলে আমি সিদ্ধান্তে দেখো কি করছি, এটা যেটা রয়েছে সেটাকে আমরা যদি করে থাকি তাহলে কি হতে পারে? যারা নির্ভরযোগ্য ব্যক্তি তারা অমদ্যপায়ী, তার মানে সকল নির্ভরযোগ্য ব্যক্তি হয় অমদ্যপায়ী। তাহলে সকল হয় হলে এ বচন হচ্ছে। এ বচনের যেটা তোমার বিবর্তন করলে আমরা এ বচনের বিবর্তন কি পাই? ই পাই। তাহলে কোনো হয়ে যাবে আর নয় হয়ে যাবে। কোনো নির্ভরযোগ্য ব্যক্তি নয় অমদ্যপায়ী। তাহলে অয় কেটে গেল, কেটে গিয়ে মদ্যপায়ী হয়ে গেল। তাই আমি নিচে দেখো কি করেছি, কোনো নির্ভরযোগ্য ব্যক্তি নয় মদ্যপায়ী, ই বচন হয়েছে। এবং অবশ্যই নিচে লিখে দিতে হবে বিবর্তনের মাধ্যমে পাই বা বিবর্তনের সাহায্যে পাই। ঠিক আছে? এবার আমি মদ্যপায়ী, যেহেতু এখানে আমাদের সাধ্য পদ হলো, তাহলে মদ্যপায়ী আরেকটা যেটা রয়েছে বাক্য সেটা অবশ্যই প্রধান আশ্রয় বাক্য হবে। তাহলে সকল মদ্যপায়ী বারবার নেশাগ্রস্ত হয়ে পড়ে। সকল মদ্যপায়ী হয় ব্যক্তি যারা বারবার নেশাগ্রস্ত হয়ে পড়ে, এ বচন করলাম। এবার উপরে যে বাক্যটা রয়েছে সেটাকে আমরা অপ্রধান আশ্রয় বাক্যে বসিয়ে দেবো। যে সকল ব্যক্তি বারবার নেশাগ্রস্ত হয়ে পড়ে তারা অনির্ভরযোগ্য। দেখো এখানে এই যে অনির্ভরযোগ্য রয়েছে, তাহলে এখানেও আমরা চেঞ্জ করে নেব, এটার মতন করে নেব, নির্ভরযোগ্যের মতন। তাহলে যে সকল ব্যক্তি বারবার নেশাগ্রস্ত হয়ে পড়ে, আগে এটাকে আমাদের করে নিতে হবে। তাহলে সকল ব্যক্তি যারা বারবার নেশাগ্রস্ত হয় তারা হয় অনির্ভরযোগ্য। তাহলে এটাও এ বচন। তাহলে এ বচনকে যখন আমরা বিবর্তন করি অবশ্যই ই বচন পাই। তাহলে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি যারা বারবার নেশাগ্রস্ত হয়ে পড়ে তারা নয় নির্ভরযোগ্য। এই যে ই বচন পেলাম। তাহলে ই বচনকে আমরা কিভাবে পেলাম? বিবর্তন করে। এখানে যেহেতু জায়গা নেই তাই ছোট্ট করে লিখে দিয়েছি বিবর্তন করে। অবশ্যই লিখে দেবে বিবর্তনের মাধ্যমে পাই বা বিবর্তনের সাহায্যে পাই, কারণ তুমি যে বাক্যটাকে চেঞ্জ করেছো সেটা তো এক্সামিনার বুঝবে না, তাই তোমাকে লিখে দিতে হবে। এবার আমরা ধরে নিলাম নির্ভরযোগ্য ব্যক্তি এস, মদ্যপায়ী হচ্ছে পি, আর নেশাগ্রস্ত ব্যক্তি হচ্ছে এম। বুলীয় লিপি বসিয়ে দিলাম। বচনগুলো কি আছে? এ, তারপরে হচ্ছে ই, তারপরে হচ্ছে ই, এ ই ই। তাহলে এর ফর্ম কি? পি এম বার ইকুয়াল টু 0। ই হচ্ছে এম এস, এই যে এখানে দেখে নিতে হবে, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এম, আর এস আর নির্ভরযোগ্য ব্যক্তি এটা হচ্ছে এম। ভুল করেছি এখানটা আমি, এটা হবে এম, এটা হবে এস। হ্যাঁ, তাহলে এস আর এটা হচ্ছে পি। তাহলে ফর্মুলাটা সেভাবে বসালাম। প্রথমটা কি আছে? পি, এটা পি আর এম, তাহলে পি এম বার ইজুকাল টু 0 হলো এ বচনে। আর অপ্রধান আশ্রয় বাক্য হচ্ছে ই বচন। ই বচন হচ্ছে এম আছে প্রথমে, তাহলে এম বসালাম, তারপরে হচ্ছে এস বসালাম। ঠিক আছে? এম এস, ই এর ফর্মুলা হচ্ছে এম এস ইউকাল টু 0, আর এদিকে হচ্ছে এটাও ই বচন এসপি, এসপি ইজুকাল টু 0। তো এবার ভিনচিত্র করব। তো এখানে একটা কথা বলার আছে, আমি এখানে যদিও বা আকারটা দিইনি, অর্থাৎ সংস্থানের রূপটা দিইনি, তোমরা ইচ্ছা করলে সংস্থানটা দিয়ে নিতে পারো, কোন সংস্থানের আকারে রয়েছে, অসুবিধা নেই, দিতে পারো। এবার দেখো ভেনচিত্র করছি। তাহলে প্রথমে আছে আমাদের পি এম বার ইজুকাল টু 0। তাহলে পি আর এম এর মধ্যে রিলেশন দেখানো হয়েছে, ঠিক আগেরটার মতনই করবে। পিতে আমাদের শেড পড়বে, শেড পড়ে যাচ্ছে।
তারপরে আছে ই এম এস ইজুকাল টু 0। তাহলে এম আর এস এর কমন অংশে কি পড়বে? শেড পড়বে। তাহলে এম আর এস এর কমন অংশ কোনটা? এটা, শেড পড়ে যাচ্ছে। এবার বলেছে সিদ্ধান্ত কি আছে? সিদ্ধান্ত হচ্ছে এস পি ইজুকাল টু 0। তাহলে সিদ্ধান্তের যেটা রয়েছে এস আর পি এর কমন অংশ হচ্ছে এটা, এটাতে শেড পড়া দরকার। তো আমাদের অলরেডি শেড পড়ে গেছে, তার জন্য এটা অবশ্যই বৈধ মূর্তি হলো। আর আমরা কি লিখব? যে যুক্তিটি বৈধ কারণ আশ্রয় বাক্য অঙ্কিত হওয়ার সাথে সাথে সিদ্ধান্ত অঙ্কিত হয়ে গেছে বা সিদ্ধান্তের অঙ্কিত রূপ পাওয়া গেছে। এবার হস্যইতে আছে দ্বিতীয় সংস্থান আই এ আই। এরকম দিলে খুবই সুবিধা হবে করতে তোমাদের। আই এ আই, তাহলে এখানে দ্বিতীয় সংস্থান যখন বলে দিয়েছে আমাদের দ্বিতীয় সংস্থানের আকারে আই এ আইকে বচনাকার করতে হবে। তাহলে দ্বিতীয় সংস্থানে অবশ্যই জানো যে মধ্যপদ থাকে বা হেতুপদ থাকে, দুটোই বিধেয় স্থানে, এইভাবে এঁকে নিতে হবে। এবার এই আকারে তাহলে এখানে আমার পি রয়েছে আর এম রয়েছে, তার আর বচনটা আছে আই, এই যে আই, তার জন্য আমি কি করেছি, আই বচনের রূপ হচ্ছে কোনো কোনো হয়, কোনো কোনো পি হয় এম। তারপরে আছে এস এম, পরের যে অপ্রধান আশ্রয় বাক্য সেটা আছে এ বচন। এখানে কি হলো, সকল এস হয় এম, এ বচন। আর তারপরে সিদ্ধান্ত কি হলো, সিদ্ধান্ত হচ্ছে এসপি রয়েছে আর বচনটা হচ্ছে আই, কোনো কোনো এস হয় পি, আই বচন। এবারে বুলীয় লিপি করে নিলাম, এখানে আমাকে আর ধরে নিতে হবে না কারণ এসপি রয়েছে, এসপি এম রয়েছে, সেটাই আমরা বসিয়ে দেবো। তাহলে আইতে রয়েছে পি এম, আই এর ফর্মুলা কি, পি এম নট ইকুয়াল টু 0, এ হচ্ছে এস এম বার ইকুয়াল টু 0 আর আই হচ্ছে এসপি শেষেরটা যেটা সিদ্ধান্ত এসপি নট ইকুয়াল টু 0। এবার ভেনচিত্র করছি। ভেনচিত্রটা করার সময় এখানে একটা কথা বলার আছে, যখন প্রধান আশ্রয় বাক্য যদি কোনো সময় বিশেষ বচন হয় তবে আমরা সেই বিশেষ বচনকে আগে আঁকবো না। অপ্রধান আশ্রয় বাক্য বা দ্বিতীয় বচনটি যদি সামান্য বচন হয় তাকে আগে আমরা অঙ্কিত করব। তাহলে এখানে আমাদের দ্বিতীয় বচনটি আছে এ, একে আমরা আগে আঁকবো। আচ্ছা, তাহলে এস এম বার ইজুকাল টু 0, এস আর এম, তাহলে এস এম এর কমন অংশ হচ্ছে এটা, তাহলে সেটটা দিয়ে দিচ্ছি আমি। এবার আমি বিশেষ বচনে চলে যাব। আই পি এম নট ইকুয়াল টু 0, পি এম এর কমন অংশে ক্রস চেয়েছে। তো পি এম এর কমন অংশে ক্রস চাওয়া মানে এই যে দেখো, হ্যাঁ, পি এম এর কমন অংশে ক্রস চাওয়া বলতে বোঝানো হচ্ছে যে পি এম এর কমন অংশ হচ্ছে এটা। যখন কোনো অংশের মধ্য দিয়ে যে অংশটাকে আমরা যে অংশে আমরা ক্রস দেব সেই অংশের মধ্য দিয়ে যদি কোনো রেখা সেই অংশটিকে দ্বিখণ্ডিত করে তাহলে ক্রসটা ঠিক তার উপর দিয়ে পড়বে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সিদ্ধান্তে কি বলেছে, এস পি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এসপি এর মধ্যবর্তী মানে কমন অংশে আমাদের ক্রস পড়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে কমন অংশে অলরেডি শেড পড়ে রয়েছে অর্ধেকটা আর ক্রসটা তো অর্ধেক, কিছুটা ভেতরে পড়েছে কিছুটা বাইরে পড়েছে। এটাকারে মূর্তিটি অবৈধ হলো কারণ আশ্রয় বাক্য অঙ্কিত হওয়ার পর আমরা সিদ্ধান্তের অঙ্কিত রূপ পাচ্ছি না। এবার আমি আসছি সম্ভাব্যতার অঙ্কতে। তোমাদের তো দুটো অঙ্ক মানে দুটো করতে হবে লজিক, 15 মার্কসের। আশা করি তোমরা যারা লজিক করবে অবশ্যই সম্ভাব্যতা করবে আর ভেনচিত্র করবে। তো সম্ভাব্যতার দেখো 6-এর কতে রয়েছে 3টি লুডোর ঘুটিকে দান দিলে তাদের ঊর্ধ্বপিঠের বিন্দুর যোগফল 3 হওয়ার সম্ভাব্যতা কত? তাহলে এখানে দেখো আমি কি লিখেছি, 3টি ঘুটির ঊর্ধ্বপিঠের বিন্দুর যোগফল 3 হতে পারে যদি প্রত্যেকটিতে এক সংখ্যা করে পড়ে। তাহলে 3টি লুডোর ঘুটি মানে হচ্ছে 3টি ছক্কা। তাহলে 3টি ছক্কা যদি আমি মানে 3টি ছক্কাকে আমি চাল দিই তাহলে বলেছে যে উপরের যে সংখ্যাটা পড়বে তার যোগফল কিভাবে 3 হতে পারে। তাহলে প্রত্যেকটা ছক্কাতে 1 করে পড়তে হবে, তাহলে তোমার যোগফল 3 হতে পারে। তাই আমি লিখেছি 3টি ঘুটির ঊর্ধ্বপিঠের বিন্দুর যোগফল 3 হতে পারে যদি প্রত্যেকটিতে এক সংখ্যা করে পড়ে, অর্থাৎ 1 + 1 + 1 = 3 হবে।
তাহলে এখানে আমাদের অনুকূল ফল কি দাঁড়াচ্ছে, এক একটা দিক হচ্ছে অনুকূল ফল 1 হলো, আর মোট বিকল্প হচ্ছে 6। এবং এখানে দেখো আমি কি করেছি, তারপর লিখেছি যে প্রথম ঘুঁটি যখন আমরা চালছি, প্রথম ঘুঁটি চাললে 1 ওঠার সম্ভাব্যতা হচ্ছে 1/6, আর দ্বিতীয় ঘুঁটি চাললে 1 ওঠার সম্ভাব্যতা হচ্ছে 1/6, এবং তৃতীয় ঘুঁটি চাললে 1 ওঠার সম্ভাব্যতা হচ্ছে 1/6। তাহলে প্রতিবারে 1/6, 1/6, 1/6। এবার আমাকে বলা হয়েছে 3টে লুডোর ঘুঁটি। তাহলে 3টে লুডোর ঘুঁটিকে দান দিলে আমাদের 3 পড়ার সম্ভাব্যতা অবশ্যই ইন্টু করতে হবে। 1/6 ইন্টু 1/6 ইন্টু 1/6। এবার ইজুকাল টু কী হলো, নিচের 6গুলোকে আমি গুণ করে দিয়েছি, 216 হলো, আর উপরে তো 1কে 1 দিয়ে গুণ করলে একই হবে। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, এবার দেখো ক্ষয়তে কি রয়েছে। ক্ষয়তে যেটা রয়েছে সেটা হলো, এক দন্ত চিকিৎসকের চেম্বারে 5টি দরজা, 4 জন রুগী একই সময় সেখানে উপস্থিত হলো। ওই 4 জন রুগী একই দরজা দিয়ে তার চেম্বারে প্রবেশ করবেন। এই ঘটনার সম্ভাব্যতা কত হবে? তাহলে এখানে আমাদের দেখো অনুকূল ফল হচ্ছে 1, আর মোট বিকল্প হচ্ছে 5। মোট বিকল্প হচ্ছে 5টি দরজা, যেহেতু তার জন্য 5 হয়েছে। তাহলে প্রথম রুগী যদি একটি দরজা দিয়ে প্রবেশ করে তার সম্ভাব্যতা হচ্ছে 1/5। দ্বিতীয় রুগী, 4 জন রুগী রয়েছে, এইভাবে আমাকে 4 বার করতে হয়েছে, 1/5 1/5 করে বেরিয়েছে। এইবারে দেখো বলা হয়েছে যে 4 জন রুগী একই সময় সেখানে উপস্থিত হলো, ওই 4 জন রুগী একই দরজা দিয়ে, এই যে একটাই দরজা দিয়ে, হ্যাঁ, এইটা দেখলে আমরা কি করব, দেখো একই দরজা দিয়ে তার চেম্বারে প্রবেশ করবেন, এই ঘটনার সম্ভাব্যতা কত? 4 জন রুগীর একটি দরজা দিয়ে প্রবেশের সম্ভাব্যতা কত হচ্ছে? 1/5 ইন্টু 1/5, এইভাবে আমার 1/625 এসেছে। তাহলে 5টি দরজার যে কোনো একটি দিয়ে, অর্থাৎ প্রথম অথবা দ্বিতীয়, যে কোনো একটি, মানে একই দরজা দিয়ে এরকম থাকলে আমরা অবশ্যই শেষে কী করব, দেখো একটি দরজা দিয়ে, এর জন্য আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, অর্থাৎ প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় কিংবা চতুর্থ অথবা পঞ্চম, এই 5টা দরজার যে কোনো একটা প্রবেশের সম্ভাব্যতা কি হবে? প্লাস হবে। এই যে প্লাস করা হয়েছে, 1/625 প্লাস 1/625, এইভাবে আমাকে 5 বার, অনেক বড় হয়েছে সংখ্যাগুলো, যাই হোক এইভাবে করে, এবারে নিচেরটা তো সব সেম রয়েছে, লসাগু তোমরা জানো করতে, তাহলে 625, তাহলে 5/625 এসছে, এবার কাটাকুটি করে 1/125 হচ্ছে অ্যান্সার। সুতরাং 4 জন রুগীর একই দরজা দিয়ে প্রবেশের সম্ভাব্যতা হবে 1/125। এই ধরনের অঙ্ক একটা দেওয়া হয় প্রতি বছরই, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় ঠিকই, কিন্তু টাইপটা একই থাকে। এবার নাম্বার গয়ে আসছি। গয় হচ্ছে বলের অঙ্ক, এই অঙ্ক একটা আসে। বলা হয়েছে একটি বাক্সে 5টি লাল, 10টি সাদা এবং 15টি কালো রঙের বল আছে। ওই পাত্র থেকে পরপর 3টি বল তোলা হলে 3টি বল একই রঙের হওয়ার সম্ভাব্যতা কত, যদি পরের বল তোলার আগে তোলা বল ফেরত দিয়ে দেওয়া হয়? তাহলে এখানে আমাদের 3টি বল আছে, একটা হচ্ছে লাল, একটা সাদা এবং অপরটি হচ্ছে কালো। তাহলে লাল বলের ক্ষেত্রে আমাদের অনুকূল ফল কত হচ্ছে? 5, যেহেতু 5টা লাল বল বলা হয়েছে। আচ্ছা, আর মোট বিকল্প হচ্ছে টোটাল প্রত্যেকটা বলকে নিয়ে হবে 5, 10 প্লাস 15, অর্থাৎ 30। আচ্ছা, তাহলে একটি বলের লাল হওয়ার সম্ভাব্যতা হচ্ছে 5/30, আর 3টি বল, পরপর 3টি বল বলেছে তোলা হলে 3টি বলেরই একই রঙের হওয়ার সম্ভাব্যতা কত হবে? তাহলে একই রঙ, সেটা লালও হতে পারে, সাদাও হতে পারে, কিংবা কালোও হতে পারে। তাহলে আমাদের সেটা চেষ্টা করে দেখতে হবে কোনটা হতে পারে। তো এবার দেখো একটি বলের লাল হওয়ার সম্ভাব্যতা 5/30, তো 3টি বলের 3বার করা হলো ইন্টু 1/216 হলো। এবার সাদা বলের ক্ষেত্রেও এইভাবেই একই রকম প্রসেসে হবে। অনুকূল ফল সাদা বল হচ্ছে 10টা, তাই অনুকূল ফল 10 লেখা হয়েছে। মোট বিকল্প সবার ক্ষেত্রে সেমই হবে 30। তো এবার একটি বলের সাদা হওয়ার সম্ভাব্যতা 10/30, 3টি বলের সাদা হওয়ার সম্ভাব্যতা হলো কাটাকুটি করে, হ্যাঁ 10, তাহলে 1/3, 1/3, 1/3, হ্যাঁ, তাহলে 1/27, ঠিকই আছে। আচ্ছা, কালো বলের ক্ষেত্রে
কি হলো, অনুকূল ফল 15, এখানে 15 বলা হয়েছে তাই 15, আর মোট বিকল্প হচ্ছে 30। ঠিক একইভাবে বের করা হয়েছে, এখানে অ্যান্সারটা এসছে 1/8। তাহলে তিনটি বলেরই একই, সেই আগের অঙ্কটার মতন একই রং হওয়ার, একই বললে বা একরকমই বললে তখন আমরা সবসময় প্লাস করব, অর্থাৎ লালও হতে পারে অথবা, সেখানে সেই ক্ষেত্রে এক বলতে বোঝাচ্ছে এই অথবা, অথবা আসলেই আমরা যোগ করি। তো অথবা সাদা অথবা কালো হওয়ার সম্ভাব্যতা কি হচ্ছে, তো আমরা প্রত্যেকটা নিয়ে প্লাস করে দিলাম, করে লসাগু করলাম। লসাগু করার পরে এবারে যেরকম করি আর কি, এটা দিয়ে এটাকে ভাগ করার পর 1 হলো, 1 × 1 1, আবার 27 দিয়ে ভাগ করলাম একে, যা আসলো হয়তো ভাগফল 8 আসলো, 8 × 1 8 হলো। এইভাবে করে আমাদের অ্যান্সার আসলো 1/6। এবার তারপরের অঙ্ক, তাসের অঙ্ক দেওয়া হয়েছে। একটি তাসের বান্ডিল থেকে পরপর তাস তুললে 3 বারই টেক্কা ওঠার সম্ভাব্যতা কত? একটা তাসের বান্ডিলে টোটাল তাস কটা থাকে? 52টা, আর টেক্কা থাকে 4টে। আর এখানে কিন্তু একটা মানে দুটো শর্ত দেওয়া হয়েছে। প্রথম শর্তে বলা হয়েছে যদি তোলা তাস দ্বিতীয়বার তোলার আগে পুনরায় বান্ডিলে ফেরত দেওয়া হয়, আর সেকেন্ড যেটা বলা হয়েছে যদি তোলা তাস ফেরত না দেওয়া হয়। তাহলে আমাদের টেক্কা যদি 4টি হয় আর মোট তাস যদি 52টা হয়, তাহলে অনুকূল ফল হলো 4 আর মোট বিকল্প হলো 52। তাহলে অঙ্কটাকে আমরা দুরকমভাবে করতে হবে আমাদের। একটা হচ্ছে অকে দেখাতে হবে প্রথমে, তারপরে হচ্ছে আকে দেখাতে হবে। তাহলে অতে যেটা চেয়েছে সেটা কি, ফেরত দেওয়ার শর্তে, আর এটা আতে চেয়েছে ফেরত না দেওয়ার শর্তে। তাই এখানে লিখে নেওয়া হয়েছে অতে ফেরত দেওয়ার শর্তে। তাহলে প্রথমবার টেক্কা হওয়ার সম্ভাব্যতা কত? 4/52, কাটাকুটি করে 1/13 হলো। দ্বিতীয়বার হচ্ছে সেমই 1/13, তৃতীয়বারও সেম 1/13। তাহলে 3বার টেক্কা হওয়ার সম্ভাব্যতা হচ্ছে ইন্টু করে যেটা অ্যান্সার হয়, আমি আর বসাইনি কারণ অনেক বড় অ্যান্সার হবে, সেটা তোমরা পরীক্ষার সময় বসিয়ে নেবে। আশা করি সবাই গুণ করতে পারো, গুণ করে বসিয়ে নেবে। তোমাদের তো আর ক্যালকুলেটার ইউজ করতে দেওয়া হবে না, গুণ করে বসিয়ে নেবে। ভালো করে গুণ অঙ্ক তোমরা এর মধ্যে শিখে নাও, কিন্তু কালকের দিনটা টাইম আছে, গুণ অঙ্ক ভালো করে শিখে নাও, অনেক বড় বড় গুণ করতে হবে। আচ্ছা, এবার দেখো আতে দিয়েছে ফেরত না দেওয়ার শর্তে, ফেরত না দেওয়ার শর্তে। আচ্ছা, ফেরত আমি দিচ্ছি না, তার মানে কি? দেখো এখানে বোঝার ব্যাপার রয়েছে। যখন আমি একটা করে বল বের করে নিচ্ছি সেটা কিন্তু আমি আর রিটার্ন করছি না, তাহলে কি হলো, প্রথমবার টেক্কা হওয়ার সম্ভাব্যতা কিন্তু আমার ঠিক আগেরটার মতনই হয়েছে, 4/52, 1/13 এসছে। এবার আমি ফেরত দিচ্ছি না, সেটা আমার কাছে রেখে দিচ্ছি, তাহলে কি হলো, টোটাল থেকে আমার একটা কমে গেল, অর্থাৎ 52 এর জায়গায় 51 হয়ে গেল। এবার টেক্কাও কিন্তু কমে গেল, 3 হয়ে গেল, তাহলে এখানে আসলো 1/17। আর 3বারের বার কি হলো, এখান থেকে অলরেডি আরেকটাও আমার কমে যাচ্ছে, 50 হয়ে গেল টোটাল, আর এখানে হয়ে গেল 2। তাহলে কাটাকুটি করে কি হলো, 1/25। তাহলে 3বার টেক্কা হওয়ার সম্ভাব্যতা কত হচ্ছে, এই গুণ করে বসিয়ে দেবে। করে দিয়েছি আমি, গুণটা তোমরা করে বসিয়ে দেবে। আচ্ছা, তাহলে আমার মোটামুটি 2021-এর কোশ্চেন যেগুলো একটু বড়, কোশ্চেনের যেগুলো একটু বড় আর কি লজিক, সেগুলো তোমাদের মোটামুটি একটু দেখিয়ে দিলাম কোনোরকমভাবে। যাই হোক, একটু তোমরা দেখে একটু কষ্ট করে বুঝে নিও। আর এবার আমি আসছি, শর্ট কোশ্চেন তোমাদের দিয়েছিলাম, তোমাদের মধ্যে একজন, মানে কি নামটা, সম্ভবত বর্ণালী হবে, আমাকে জানিয়েছো যে এটা কি ম্যাম, S বার P বার = 0 হবে। মানে আমি অ্যান্সারটা করেছি S বার P = 0, তুমি বলেছো S বার P বার = 0 হবে, মানে এটা ভুল হওয়ার, মানে বলছো যে এটা হয়তো ভুল হতে পারে। আমি যেটা দিয়েছি হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, হয়তো আমিও ভুল করতে পারি। তো এটা বলার পরে আমি দেখলাম যে না, এটা ঠিকই আছে, কারণ তোমাকে এটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের অ্যাকচুয়ালি এটা তো এই বচন সকল হয়, তাহলে এই বচনের ফর্মটা কি হয় দেখো, S P বার = 0, তাই তো? তাহলে এখানে দেখো এস এর আগে কিন্তু একটা রয়েছে, তাহলে আমাদের এটা অনুযায়ী কি হচ্ছে, এটা অনুযায়ী হচ্ছে এসে এই মানে কি, বার, এসে একটা বার পড়ে গেল। আর পিতে তো অলরেডি এখানে আমাদের বারটা ছিলই। এবার দেখো এখানে আমাদের বিধতে কিন্তু আরেকটা আছে, তাহলে এখানে ডাবল বার হলো, ডাবল বার = 0। তাহলে রেজাল্টটা কি হলো, এসের জায়গায় এসের বার থেকেই গেল, আর পিতে কি হলো, বারে বারে কেটে গিয়ে বার উঠে গেল। তাহলে আমার অ্যান্সারটা ঠিকই আছে। ঠিক আছে, জানি না তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। অনেক বন্ধুরা হয়তো বুঝতে পারছে না ঠিকঠাক করে, তাদেরকে একটু পাঠিয়ে দিও।